নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 10ই আগস্ট থেকে 16ই আগস্ট এই যে সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। এই 9টি দিক 9টি প্রাসঙ্গিকতাকে উল্লেখ করতে পারে, 9টি দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করতে পারে, 9টি ঘটনাকে উল্লেখ করতে পারে। কিন্তু আমার এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। কেন সার্বিক মতে আলোচনা? তার কারণ কেবলমাত্র যদি পশ্চিমবঙ্গকে দেখা যায় তাহলে এখানে কয়েক লক্ষ মিথুন রাশির জাতক জাতিকা আছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা বলে। তাহলে স্পেসিফিক ভাবে আমার পক্ষে কোনো মতেই প্রেডিকশন করা সম্ভব নয়। সে আপনি মেষ রাশি হন, বৃষ রাশি হন, মিথুন রাশি হন, তুলা রাশি হন, মীন রাশি হন, যে রাশি হন। এখন যদি স্পেসিফিক ভাবে আপনাকে জানতে হয় তাহলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গের সব অ্যাস্ট্রোলজার এখন নিজেকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হওয়ার কিছু লক্ষণ আছে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না, ফার্স্ট। সেকেন্ড, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার 12 বছর পেরিয়ে গেলে, একদম 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, যতই আপনার বয়স হোক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা কিন্তু প্রেডিকশন করেন। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে হয় তার কিছু ফর্মুলা আছে, যেটা কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার ছাড়া কেউ পারেন না। যখন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, হাতটা এগিয়ে দিলাম, কখনো কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। হাত দেখা, ঘোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। সে যতই হাজার হাজার বছর ধরে হাত দেখে প্রেডিকশন করুক না কেন, হাত দেখার মধ্যে দিয়ে লগ্ন রাশি নির্ধারণ করা যায় না। ফার্স্ট, হাতের রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে নার্ভ আর হরমোনের মধ্যে পার্থক্য আছে। সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো একজনের পূর্ণাঙ্গ প্রেডিকশন করা সম্ভব নয়। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। আমি প্রেডিকশন করছি, সেখানে কিছু ক্যালকুলেশন করতে হবে, তখন আমি সংখ্যাতত্ত্বকে ব্যবহার করলাম। কেননা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইজ ইকুয়াল টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। সেখানে সংখ্যাতত্ত্বের প্রয়োগ বা ব্যবহার হয়, পূর্ণাঙ্গভাবে নয়। এইগুলো বিচার করে তবেই আমার মনে হয় যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। আগে ভালো মতন অবজার্ভ করা প্রয়োজন। পর্যবেক্ষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি চা খেতে নয়, আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি সন্ধেটা সুন্দর হওয়ার জন্য নয়, আমার জীবনের নেগেটিভিটিকে জানা,
আমি যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। কখনোই আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না। কেন? তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবে, এবং যদি আপনাদের মনে হয় আমার কাছে আসবেন, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, এতটাই সিরিয়াস হয়ে আসা প্রয়োজন। আমি আমার নেগেটিভিটিটা জানলাম, বাড়ি চলে গেলাম, তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যে যেটা আছে, ভাগ্যে যদি থাকে তাহলে দরজায় খটখট করে আমার হাতে পৌঁছে দেবে। ভাগ্যে যেটা আছে সেটা আমি পাবই। এই ভুল ধারণাগুলোকে আমরা জন্ম থেকে জন্মান্তর পোষণ করে এসছি, লালন পালন করে এসছি। তার ফলেই আমরা এত কুসংস্কারচ্ছন্ন হয়ে পড়েছি। আমি ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষা চাইছি, মানত করছি অসত্য গাছে সুগলি বেঁধে, বট গাছে সুগলি বেঁধে, জাগ্রত মন্দির মসজিদ গির্জাতে গিয়ে প্রার্থনা করছি, প্রার্থনার নামে আসলে ভিক্ষা করছি। কিন্তু যদি ঈশ্বরকে ভালো মতন ক্ল্যারিফাই করা যায়, তাহলে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড থিংকিংস। এটা মিথ্যে কথা নয়, এটা ঈশ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য, আল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য, গডের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং যদি আমরা খুব ভালো মতন শ্রীকৃষ্ণকে দেখি, আমি যেহেতু হিন্দু, আমি অন্যান্য ধর্মের কোনো কিছুই জানি না, কিন্তু হিন্দু ধর্মকেও যদি দেখি, এবং হিন্দু ধর্মের সবচাইতে মানব রূপী ঈশ্বর হিসেবে যাকে তুলে ধরা হয়, হ্যাঁ, প্র্যাকটিক্যাল যে ইনফ্লুয়েন্স বা ইমপ্লিমেন্টেশন যে ঈশ্বরের মধ্যে দিয়ে আমরা পাই, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের প্রতিটি কথায় আছে কর্ম কর্ম কর্ম। তাহলে এইটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে আমার কাছে আসতে হলে আমি এতটাই সিরিয়াস হয়ে আসব। আমি যখন আমার নেগেটিভিটিটা জানলাম, যুদ্ধকালীন তৎপরতায় সেই নেগেটিভিটিটাকে আমি অফ করব। এবারে নেগেটিভিটিটা অফ করার জন্য সবকিছু অর্থের প্রয়োজন। ফ্রিতে পৃথিবীতে কিচ্ছু হয় না। নেগেটিভিটিটা অফ করার জন্য অর্থের প্রয়োজন। তার কারণ আমরা তো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বেশিরভাগই। সুতরাং যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে দেবো, তবুও নেগেটিভিটিটা অফ করব। তার কারণ জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই। আমরা যখন আমাদের হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্সকে পুষতে শুরু করলাম, লুকোতে শুরু করলাম, তখন সেটা আস্তে 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 ইনক্রিজ হতে হতে আমাদের জীবনটাকে ড্যামেজ করে দেয়। বহু এক্সাম্পল আমার স্টুডেন্টরাই বলেছে, স্বইচ্ছায় চ্যানেলে এসে বলে গেছে। এখানে নতুন করে আমার কিছু বলার নেই। তাহলে আপনি যদি এতটাই সিরিয়াস হন, এবার মাথায় রাখার প্রয়োজন আছে, আমার কাছে আসতে হলে আরো দুটো নিয়ম আছে। প্রথম যে নিয়ম, সেটা হচ্ছে আমি কোনো সেলিব্রিটিদের প্রেডিকশন করি না। এক্সট্রিমলি সরি টু সে, আমি কোনো পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। এক্সট্রিমলি সরি টু সে। আর হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যোগকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণ, তারপরে ফাটকা 5 দিনে 21 দিনে পাইয়ে দেবার নাম যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার কাছে আসবেন না, কখনো না। আমি অবাক হয়ে যাই, একটি টিভি চ্যানেলে আমার অনুষ্ঠান হওয়ার আগে, আজকেই আমি দেখছিলাম, আজকে আমার 3:15 থেকে সেই চ্যানেলে অনুষ্ঠান ছিল। তার আগে হঠাৎ করে দেখছি একজন, সে মনে হচ্ছে ভিলেন আসছে, ঠিক, তিনি মাথার খুলি নিয়ে আসছেন।
মাথার খুলি নিয়ে এসে তিনি করে মাথা খুলিটাকে কিছু বলছে না হাওয়া দিচ্ছে বুঝে উঠতে পারলাম না। এর মধ্যে দিয়ে আমার নেগেটিভিটিটা অফ করা সম্ভব? আপনারা কি বলেন? আপনারা বলুন, আমি বলবো না। এর মধ্যে দিয়ে নেগেটিভিটিটা অফ করা সম্ভব? তাহলে এটা কি একটা ক্রাইম নয়? অ্যাস্ট্রোলজির নামে এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, অ্যাস্ট্রোলজার বলছে এদিকে কালা জাদু। জাদু কালা মানে কি? কিসের জাদু, কিসের কালা জাদু আমি বুঝে উঠতে পারলাম না। সেখানে 5 জন যাক আর 50 জন যাক গেছে তো, তাহলে তাদের কি এতটুকু খবরিতে বুদ্ধি বলে কিছু নেই যে আমার প্রবলেমটা তিনি কানে কানে খুলিটাকে বলছে আমার সেটা অফ হয়ে যাবে? তার এত জ্ঞান যে তিনি মন্ত্রোচ্চারণ পর্যন্ত করতে পারছেন না জোরে, মনে মনে ফুফা ফুফা করছে, হাত টিপছে, এই টিপছে, ওই টিপছে নিজের। আর একটা ভয়ঙ্কর একটা মানে কি বলবো কালীর মূর্তি রেখে দিয়েছেন। ঈশ্বরকে সামনে রেখে এই যে নোংরামি, এটা বন্ধ হওয়া দরকার। এটা যদি বন্ধ না হয়, আর এই ধরনের অ্যাস্ট্রোলজি বা এই ধরনের অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে প্রচুর 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 এবং প্রচুর রয়েছে। ওই 5-3-2% ছাড়া বেশিরভাগ এই ধরনের অ্যাস্ট্রোলজার। তার ফলে কি হয়ে যাচ্ছে? শিক্ষিত মানুষ, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা বলছে অ্যাস্ট্রোলজি ফেক, অ্যাস্ট্রোলজি মিথ্যে, অ্যাস্ট্রোলজি লোক ঠকানো একটা সাবজেক্ট। কাদের দোষ? যারা অ্যাস্ট্রোলজি ফেক বলছে তাদের দোষ, নাকি যারা অ্যান্টি সোশ্যাল মুভমেন্ট করছে, ধর্মের নামে প্রতারণা, মানুষের বিশ্বাসের নামে প্রতারণা এবং ঈশ্বরের নামে প্রতারণা করছে, প্রতারক গুলো কারা দোষী? এটা তো জানা প্রয়োজন। বলুন তো, এই যে এত যজ্ঞ হচ্ছে, এত কালা জাদু, এত ঠিক ঠিক করছে মানুষ, তারপরের একটা কোনো অনুষ্ঠানে সেখানে 2-3 জন এসেও বলছে আমি এই কালা জাদু স্পেশালিস্টের কাছে বা আমি এই তান্ত্রিকের কাছে বা আমি এই শাস্ত্রীজির কাছে এসে দারুণ সুফল পেয়েছি। 2-3 জনকে তারা রিপ্রেজেন্ট করতে পারছে না। তারা যেইটা প্রকাশ করছে যে আমি যজ্ঞ করছি হাজার হাজার মানুষ। স্যার সুমন্ত জি চৌধুরী রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর তার সুফল পেয়ে স্টুডেন্টরা বলে আমরা নিজেরা গিয়ে চ্যানেলে গলা ফাটিয়ে বলে আসবো আমরা উপকার পেয়েছি। শুধু উপকার পাওয়া নয়, আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে গেলে পুরো জীবনটা পরিবর্তন ঘটে। কেন? তার কারণ ইনডিসিপ্লিনকে ডিসিপ্লিন করি আমি। প্রথম কথাই যেহেতু লড়াই, সংঘর্ষ, ফাইট, সুতরাং লড়াই করার মানসিকতাটা জন্মে যায়। তারা জীবনে কোনোদিন, আর যারা সত্যি সত্যি আমার কাছে স্যারেন্ডার করে, তারা জীবনে কোনোদিন আর প্রতিবন্ধকতাকে কখনো ভয় পাবে না, পেতে পারে না। একটু ভালো করে চিন্তা করে দেখবেন, এই যে কালা জাদু, এই যে যজ্ঞ, যখন যজ্ঞ হচ্ছে, যখন কালা জাদুর এই ওই খুলিকে কুকু হচ্ছে, তখন হাজার হাজার মানুষ যাচ্ছে, 2-3টে মানুষ উপকার পাচ্ছে না, পেলে তারা ক্যামেরার সামনে আনতই প্রচারের জন্য পারে না। তাহলে একটা জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ যখন আঙ্গুল তোলে অ্যাস্ট্রোলজি একটা ফেক, তার কারণ আমি আবার বলছি 95% এই ধরনের অ্যাস্ট্রোলজার এই পরিপূর্ণ পশ্চিমবঙ্গ। তাহলে তারা কি ভুল বলে যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ফেক? তার কারণ 5%, 3% দিয়ে একটা সাবজেক্টের পরিমণ্ডল, পরিধি এবং তার সুস্থতা এবং তার সাফল্য কখনো মাপা যায় না। এটা আপনিও জানেন, এটা আমিও জানি। তাই যে কারোর কাছে যাওয়ার আগে একটু ভেবে দেখবেন এবং নিজেদেরকে এই যে মিরাকল 21 দিনের মধ্যেই ফল চাই, রেমেডি অ্যাপ্লাই করলাম ফল চাই, কোনো কিছু করব না, কাজ করব না, ফল চাই, এই মানসিকতা থেকেও সরে আসার প্রয়োজন। সাধারণ মানুষ যদি গর্ধপ না হতো, তাহলে ওই সমস্ত চিটার গুলো, জোচ্চোর গুলো, মিথ্যেবাদী গুলো, অ্যাস্ট্রোলজির নামে যারা প্রতারক, তারা এরকম ধরনের প্রতারণার ব্যবসা
ফাঁদ পেতে বসতে পারতো কি? ভেবে দেখবেন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি খুব ভালো মতন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, 1 নম্বর ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে আমার 1 নম্বর ঘরের রিফ্লেকশনের মধ্যে কিন্তু বুধ মঙ্গলের প্রভাব মারাত্মক সৃষ্টি করছে। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, বুধ কিন্তু চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। তাহলে দুটো জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের বুধ এবং মঙ্গলের একত্রীকরণ পজিটিভ রয়েছে, তারা কিন্তু বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, যুক্তি দিয়ে যেটাকে সঠিক মনে করবে, তারা কিন্তু সেই কাজটাই করবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা কিন্তু সেটাই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার আমার পার্সোনাল ছকের মধ্যে যদি বুধ বা মঙ্গল নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন, এইটা নেগেটিভ অর্থে কিন্তু আমার জীবনকে প্রভাবিত করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে স্ক্যাটারলি মুভ করাবে এবং হ্যাপাজার্ডলি কাজকর্ম করাবে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। এটা পুরোটাই নির্ভর করছে আপনার ছকের মধ্যে মঙ্গল বা বুধের অবস্থান কি ধরনের রয়েছে। সেকেন্ড হাউস যদি লক্ষ্য করা যায়, মিথুন রাশির অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে? হ্যাপাজার্ডলি মুভ করায়, স্ক্যাটার্ডলি মুভ করায়, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা সঠিক থাকে না। ফার্স্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও দেখি। তাহলে দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমি বললাম। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আর্থিক জায়গাটাকেও দেখি। যেহেতু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, বুধাদিত্য যোগ কিন্তু এক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু রাজযোগ হিসেবে সৃষ্টি হয়নি। তার কারণ লগ্ন দ্বারা 1, 4, 7, 10 এর মধ্যে কিন্তু বুধাদিত্য যোগ করছে না। তাহলে রাজযোগ সৃষ্টি না হলেও বুধাদিত্য যোগ সবসময় কিন্তু ইনক্রিজ করায়। তাহলে আর্থিক যে সিচুয়েশন, সেটা কিন্তু ইনক্রিজ করবে, মানে পজিটিভ অর্থে। বা অর্থনৈতিক একটা ড্যামেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অকস্মাৎ কিন্তু অর্থ ইনকামের একটা রাস্তা খুলে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অপরচুনিটি পাওয়ার জায়গা। আমি কি কাজ করব ভেবেই পাচ্ছি না, আমি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারলাম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড যেটা দেখা যাচ্ছে, সঞ্চয়ের মনোবৃত্তি বা মনোভাব মারাত্মক ভাবে থাকবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে থার্ড হাউসকে যদি খুব ভালো মতন দেখা যায়, কেতুর অবস্থান, মানসিকতা, মনোভাব, আমার মনের মধ্যে যেটা চলছে, মানসিকতার মধ্যে যেটা চলছে, সেটা অপ্রকাশিত রেখে দেবার একটা টেন্ডেন্সি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের থাকবেই থাকবে। চেপে রাখার একটা প্রবণতা। কেতুর অবস্থান যখন রিফ্লেক্ট করছে, অনেক সময় কিন্তু কি হয়, সাধারণ মানুষ যেভাবে ভাবছে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবছে, যে মন মানসিকতা নিয়ে ভাবছে, দেখা যাচ্ছে আমি মিথুন রাশির জাতক জাতিকা, আমি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু ভাবছি না। আব্দুল কালামজির থার্ড হাউসে কিন্তু কেতুর অবস্থান ছিল উচ্চস্থ, সুতরাং সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে তিনি কিন্তু একদম আলাদা, সেপারেট ছিলেন, এবং সেখান থেকেই কিন্তু তিনি অসাধারণ হয়ে উঠেছিলেন। এখন মানসিকতা, মনোভাবের জায়গায় স্যাটিসফ্যাকশনের জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেন?
তার কারণ কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে কেতু পাওয়ারফুল হয়ে যায়। কেতু কিন্তু সূর্যের ঘরে বসে রয়েছে। সেই সূর্য কিন্তু সূর্য চন্দ্র, সূর্য বৃহস্পতি এবং সূর্য বুধ, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু নেই। তাহলে এক্ষেত্রে মানসিকতা, মনোভাবের জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা স্যাটিসফ্যাকশনের জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু যখন মানসিকতা, মনোভাবের জায়গাটাই সূর্যের রিফ্লেকশন থাকে, তখন কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়। আমার মতন করে আমি সবকিছুকে তৈরি করি, আমার মতন করে আমি সবকিছুকে ভাবি, আমার মতন করেই কিন্তু সবকিছুর তুলনা করি। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলে একটা নেগেটিভ প্রবণতা সৃষ্টি হয়, সেটা হচ্ছে অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা কিন্তু হ্রাস হয়ে যায়। এবং ইগো প্রবলেমের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যায়। যেমন এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 4 নাম্বার ঘরে কিন্তু যদি লক্ষ্য করা যায়, শুক্রের রিফ্লেকশন এবং চন্দ্রের রিফ্লেকশন মারাত্মক রকমের রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি সফল হওয়ার জন্য বা জয়লাভ করার জন্য যে পরিশ্রমটা করছি, সেই পরিশ্রমের মধ্যে কিন্তু আমার প্রথম প্রবণতা যেটা থাকবে, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। যে মানুষটা ঝুবড়িতে ছিল, সেই মানুষটা একটা ফ্ল্যাট ভাড়া করে যদি থাকে, সেটাই তার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের মতন সাধারণ মানুষের কাছে আমাদের ঘরে একটা এসি থাকা মানেই হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করছে। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা এমনি গাড়ি থাকলে পরেই আমি বিরাট লাক্সারিয়াস লাইফ লিড করছি। আমাদের মতন সাধারণ নিম্ন মনোবৃত্ত মানুষের যে প্রবৃত্তি। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু যে সিচুয়েশন রয়েছে, সেটাকে ওভারকাম করার জন্য তারা মানসিকভাবে, মনোবৃত্তির দিক দিয়ে সচেষ্ট হবে এবং ওভারকাম করতে পারবে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে বাহন সুখের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই ফার্স্ট হ্যান্ড নয়। দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি রয়েছে, বা দেখা যাচ্ছে আমার একটা বাইক রয়েছে, স্কুটি রয়েছে, সাইকেল রয়েছে। কেননা শুক্র এক্ষেত্রে কিন্তু একদম পাওয়ারফুল নেই, সুতরাং আমার একটা লাক্সারিয়াস কার থাকবে তা নয়। কেমন 4th হাউস, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে মাতৃ প্রভাব নেগেটিভ, এবং শুক্রের রিফ্লেকশন 7 নাম্বার ঘর দ্বারাও যেহেতু রিফ্লেক্ট করছে, মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু ওয়াইফের রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ভুল বোঝাবুঝির জায়গায়, বা দেখা যাচ্ছে মারাত্মক অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতা আমার হ্রাস হয়ে যাচ্ছে এই সময়। তার কারণ আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, তাই অহেতুক ঝগড়ার সৃষ্টি হচ্ছে, বা মন কষাকষির সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, মতবিরোধ হচ্ছে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 5 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, 5th হাউসের যে অবস্থান, সেই 5th হাউসের অবস্থান কিন্তু 12 নম্বর ঘরকেও হিট করছে 6-9 কানেকশনের মধ্যে দিয়ে। সন্তান থেকে প্রবলেম সৃষ্টি হতে পারে, মানসিকতা, মনোভাবের জায়গায় হঠাৎ করে স্খলন হতে পারে। আমার যে বুদ্ধি, আমার মনের মধ্যে, বা আমার চিন্তাধারার মধ্যে, আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে বুদ্ধিটা, সেই বুদ্ধিটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। কেননা আমি পূর্বেই বলেছি, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা কিন্তু পজিটিভ নেই। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন, এবং সফল হয়েও সফলতাকে হারিয়ে ফেলছি,
বা দেখা যাচ্ছে আমার কাছে জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ, অর্থটা আমি উপার্জন করলাম, তারপর দেখা যাচ্ছে আমি মিসইউজ করে ফেললাম, সাডেনলি অকস্মাৎ অর্থটাকে আমি হারিয়ে ফেললাম, খরচা করে ফেললাম, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। যদি আমি ঋণ করি, ঋণের পিঠে ঋণ, ঋণের পিঠে ঋণ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি কোনো বিজনেস করি, আমার একটা ফ্ল্যাট রয়েছে, আরেকটা ফ্ল্যাট নেব, দেখা যাচ্ছে আমার রয়েছে বা আমার বিজনেস হচ্ছে, এক্সট্রিম বা বাড়াবার জন্য, এক্সটেন্ড করার জন্য, বা আমি একটা ফ্ল্যাট ক্রয় করেছি আবার আরেকটা ফ্ল্যাট ক্রয় করার জন্য অহেতুক ঋণের প্রবণতাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টাই কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে খুব পজিটিভ। ঋণগ্রস্ত হওয়ার জায়গা, শত্রু বৃদ্ধির জায়গা, রোগ বৃদ্ধির জায়গা লক্ষ্য করা গেলেও সার্ভিস পাওয়ার জন্য পড়াশোনা করছি, টেরিফিক জায়গা। আবার সার্ভিস করছি, এই সময়টা কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে। ঝগড়াঝাটি করে, ইগো প্রবলেম করে এই সময়টাকে যেন আমি নষ্ট না করি, হ্যাঁ, অ্যাডজাস্ট না করে, কম্প্রোমাইজ না করে, স্যাক্রিফাইস না করে, যেন সময়টাকে অপচয় না করি। এই সময়টায় প্রচুর অপরচুনিটি আসবে, সেটাকে ক্যাচকট করা ভীষণ প্রয়োজন। এখন যদি খুব ভালো মতন 7 নাম্বার ঘরটা দেখা যায়, পার্টনারশিপ বিজনেস একদম পজিটিভ নয় এবং সাবঅর্ডিনেট সাপোর্ট না করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং তার পেছনে কিন্তু আমার কমিউনিকেশন স্কিল দায়ী। আমি যেভাবে কথা বলছি, আমার যে চিন্তাধারা, সেটা কিন্তু আমি আমার সাবঅর্ডিনেটকে বোঝাতে পারছি না, আমার পার্টনারকে বোঝাতে পারছি না। একক বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি, একক বিজনেসের জায়গাটা। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শনির যে রিফ্লেকশন হয়ে রয়েছে, সেই শনির রিফ্লেকশন কিন্তু 8 হাউস এবং 9th হাউসকে মারাত্মকভাবে হিট করছে। শনি যখন পজিটিভ অর্থে 8 নাম্বার ঘর এবং 9 নাম্বার ঘরকে হিট করে, শত্রু বৃদ্ধি হলেও শত্রুরা কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। ঋণ বৃদ্ধি হলেও সেই ঋণটাকে কিন্তু আমি পরিশোধ করে দিতে পারি। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, 8 নাম্বার ঘরকে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার বলা হয়। 9th হাউস দ্বারা কিন্তু আমরা সংযোগ, লাক, নিয়তি, ভাগ্যকে বুঝি। তাহলে আমি যদি মনে করি যে আমি কাজ করছি, সাথে আমার ভাগ্য, সাথে আমার মানে কি বলবো, সংযোগ, লাক, কপাল জুড়ে যাবে, কখনো জুড়বে না। এবং 11th হাউসকে কিন্তু শনি সরাসরি হিট করছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। 9-6 কানেকশন 2:1% এর মধ্যে দিয়ে ফিজিক্যালি কিন্তু 10 নাম্বার ঘরে বসে আছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, আমি যদি লাক, সংযোগ, নিয়তি, ভাগ্য এইগুলোকে বিশ্বাস করে চলি, তাহলে কোনো মতেই কিন্তু আমি আমার যে স্বপ্ন পূরণ বা আমার যে টার্গেটটা রয়েছে সেটা ফুলফিল করতে পারবো না, বা সেই দিকে এগিয়ে যেতে পারবো না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু যদি দেখা যায় যে শনি এবং রাহুর রিফ্লেকশন, স্নাপিত দোষ কিন্তু 9th হাউসে হিট করেছে। সুতরাং পিতৃ প্রভাব একদম পজিটিভ নয়। পিতা, গুরু, টিচার, পথপ্রদর্শক, তাদেরকে আমি ভুল বুঝতে পারি, তাদের কথা না শুনে চলতে পারি, তাদেরকে আমি ইগনোর করতে পারি, তাদের কাছে সমর্পণ না করতে পারি। জনকও মানে আমার বাবার ক্ষেত্রেও কিন্তু তাই। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ধর্মকে আমি কুসংস্কারচ্ছন্ন মনোভাব নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। ঈশ্বর সৃষ্টি হয়েছিল যে কারণের জন্য, ঈশ্বর সৃষ্টি হয়েছিল এই কারণের জন্য নয় আমি কাজ পাচ্ছি না, পাইয়ে দাও, পেয়ে যাব, সন্তান হচ্ছে না, পাইয়ে দাও, সন্তান করে দিল, কখনো নয়। বরং ঈশ্বর অপেক্ষা করে থাকে তুমি কখন কর্মে নিমজ্জিত হয়ে যাবে। কর্মে নিমজ্জিত হলে ঈশ্বর কিন্তু তখন ঈশ্বরের খেল দেখায়। তাহলে মিরাকেল, ম্যাজিক এবং পাইয়ে দেবার নাম কিন্তু ঈশ্বর নয়। আবার বলছি, গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড থিংকিংস। 10 নম্বর ঘরের শনি হিট করলে এবং
যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে শনির রিফ্লেকশন কিন্তু আবার শুক্রকেও যেহেতু হিট করছে, সুতরাং সরকারি সেক্টর দ্বারা কখনোই কিন্তু আমার জীবনের 1 থেকে 11 পর্যন্ত 11টা যে ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, সরকারি দিক দিয়ে আইডেন্টিটি ক্রাইসিস থাকলে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, সেই প্রত্যেকটা দিকে কিন্তু ফ্লাকচুয়েশন বা স্খলন লক্ষ্য করা যাবে। কেননা শনির রিফ্লেকশনই হচ্ছে কমিউনিকেশনের স্কিল, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন এবং মানুষের সাথে সদ্ভাব, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা। তাহলে যদি আমি অ্যাডজাস্ট করে চলতে পারি, কম্প্রোমাইজ করে চলতে পারি, স্যাক্রিফাইস করে চলতে পারি, কর্মকে বিশ্বাস করি, নৈতিকতাকে বিশ্বাস করি, সততাকে বিশ্বাস করি, ডিসিপ্লিনকে বিশ্বাস করি, আমার প্রত্যেকটা প্রভাব পজিটিভ হয়ে যাবে। আর যদি আইডেন্টিটি ক্রাইসিস, ধর আমি সারাদিন ধরে বাইরে খেটে মরছি, ঘরেও কাজ করবো, ধর, তাহলে যেই জায়গাটাকে আমি ইগনোর করবো সেই জায়গাটা আমার স্ম্যাশড হয়ে যাবেই যাবে, বা ডিক্রিজ হয়ে যাবেই যাবে, বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবেই করবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে 11th হাউসের অধিপতি গ্রহ কিন্তু লগ্নকে প্রভাবিত করছে, বা বলা যেতে পারে 1 নাম্বার ঘরকে কিন্তু প্রভাবিত করছে। খুব সাবধান থাকা প্রয়োজন যেটা, সেটা হচ্ছে বন্ধুরা কিন্তু বন্ধুত্বের নামে, মানে আমি ক্লিন করে বলি, একটু এক্সাম্পল দিয়ে বলি বোঝা যাবে। সুমন্ত, শনি আর রবিবার ছুটি, চল আমরা কোথাও ঘুরতে যাই, বা চলে আয় আমার বাড়িতে, বা চলে আয় ক্লাব ঘরে, বা চলে আয় এই স্থানে। দেখা গেল বন্ধুত্বের নামে শুকনো নেশা করাচ্ছে, মদ খাওয়াচ্ছে, অনেক ক্ষেত্রে তো দেখা যায় কোনো ক্লাব পার্টি হ্যান ত্যানের জায়গায় গিয়ে সেক্সুয়াল অ্যাটাচমেন্টের জায়গা, আর এইটাকেই কিন্তু বলে আরে একটু রিল্যাক্স করছি, সপ্তাহে এতদিন কাজ করে একটু রিল্যাক্স করবো না, রিল্যাক্সেশনের নামে একদম জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। বন্ধুত্বের নামে প্রতারণা, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং 11th ওয়ান কানেকশন যখন সৃষ্টি হয়, তখন আমার জানা পরিচিত কারোর বাড়িতে পূজা হচ্ছে, যার যার ধর্মের যার যার যে ধরনের পূজা, সেই প্রসাদ কখনো ভক্ষণ করতে নেই। এবং এই সময় কিন্তু কখনো কোনো জায়গায় গিয়ে নামগোত্র দিয়ে পুজো দিতে নেই। কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস। ঘরের মধ্যে কখনো কিন্তু ব্রাহ্মণ ঢুকিয়ে বা পুরোহিত ঢুকিয়ে পুজো করতে নেই, লাল চন্দন ব্যবহার করতে নেই, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না, বা আমার হঠাৎ করে অর্থনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেই থেকে ওভারকাম করার রাস্তা হয়তো আমি খুঁজে পেলাম, কিন্তু আমি দেখা যাচ্ছে 40% গিয়ে আটকে রয়েছি, সেখান থেকে ত্বরান্বিত হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সফলতা থেকে আরো সফলতায় ত্বরান্বিত করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। যদি আমি অড সিচুয়েশনে থাকি, সেখান থেকে ওভারকাম করার জায়গাটা কিন্তু লক্ষ্য ডেফিনিট ভাবে করা যাচ্ছে। পূর্বেই যেটা বললাম, শুক্রের রিফ্লেকশন চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, আবার চন্দ্রের ঘরে কিন্তু কি হচ্ছে, বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে খুব সাবধান হওয়া প্রয়োজন, সেক্সুয়াল মুভমেন্ট গুলো যেন সঠিক মতন হয়, অপোজিট সেক্সের সাথে কিভাবে বিহেভ করছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আমি এমন অনেক মানুষকে জানি, এককভাবে তারা ভদ্র সভ্য সবকিছু, যখনই 4-5 জন বন্ধুদের আন্ডারে চলে গেল, দেখা যাচ্ছে আমি মাতৃতুল্য, বোনের তুল্য, বন্ধুর তুল্য আমার মানে মেয়েদেরকে আমি সেরকম মূল্য দিচ্ছি না। অপোজিট ভাবে নারীর ক্ষেত্রেও কিন্তু তাই, নারীরা কিছু করে না তার, নারীর ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে এই যে অবৈধ রিয়াকশন, রিপারকেশন, মনোবৃত্তি, বা এই যে আনন্দের নামে, বা এই যে রিল্যাক্স করছির নামে আমরা যে চটুল যে আমরা সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন এবং নেশা করার জায়গাটা, নেশার প্রবৃত্তি, অবৈধতা,
ক্ষণিকের সেক্স স্যাটিসফ্যাকশনের প্রবণতা, এগুলো কিন্তু যদিও 10 থেকে 16 তারিখ পর্যন্ত ক্যালকুলেশন করা হচ্ছে, পরবর্তীকালে কিন্তু মারক স্থান নিয়ে পর্যন্ত আনতে পারে। এবং মঙ্গল নেগেটিভ থাকার জন্য দেখা যাচ্ছে কোর্ট কাচারি বা পুলিশ, জেল হাজত, এইগুলো পর্যন্ত কিন্তু মান সম্মান হানি, এইগুলো পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।